আজকের গল্প ঈশিতা রহমান সানজিদা রচিত পরিযান। গল্প পাঠে আমি জয়ন্তী। শাড়ির আঁচল টেনে ঘাম মুছল পরি। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পাশে ফিরে তাকালো পরি। হারিকেন এখনো জলে, বিধায় শায়ের ঘুমন্ত চেহারার স্পষ্ট দেখতে পাচ্ছে সে। তার মানে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। কি ভয়ানক স্বপ্ন! পরি দ্রুত কম্বল ফেলে নেমে পড়ল। জগ থেকে পানি ঢেলে ঢক ঢক করে খেয়ে নিল। এরপর কি আর ঘুমাতে পারবে সে? একবার ভাবল জানালা খুলে বেলি ফুলের ঘ্রাণ নিবে, কিন্তু ফুপুর কথা মনে পড়তেই আর জানালা খোলা হলো না। এখন ওর পালঙ্কের দিকে এগোতেই ভয় লাগছে। পরি তৎক্ষণাৎ নিজেকে শুধালো, পরি, তুই তো সাহসী। রূপালীর বাড়ি থেকে আসার সময় তো কতগুলোকে একসঙ্গে পিটিয়েছিস। এই সামান্য বিষয় ভয়ের কি আছে? কিন্তু স্বপ্নটা ভাবাচ্ছে পরীকে। আপনি ওখানে দাঁড়িয়ে কি ভাবছেন? সম্বিত ফিরে পেল পরীর। তাকিয়ে দেখলো শায়ের জেগে গেছে। উঠে বসে পরীর দিকে তাকিয়ে আছে। পরি কম্পিত স্বরে বলল, পানি খেতে এসেছিলাম। কথাটা বলে ধীর পায়ে পরি এসে পালঙ্কে বসল। শায়ের বলে, আপনি মনে হয় কোনো খারাপ স্বপ্ন দেখেছেন, তাই না? খুবই খারাপ স্বপ্ন। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ুন। না, আটকে উঠে পড়ি। কেন? না মানে, যদি স্বপ্নটা আবারও দেখি। হাসল শায়ের। পরি কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে রইল। তাহলে কি সারা রাত জেগে থাকবেন নাকি? সকালে কিন্তু তাড়াতাড়ি উঠতে পারবেন না। কালকে আপনাকে নিয়ে আপনার বাড়িতে যাব। মনটা ভালো হয়ে গেল পরীর। খুশিতে মনটা নেচে উঠল। সে হেসে জিজ্ঞেস করে, সত্যি? হ্যাঁ, সত্যি। এবার তো ঘুমন। পরি শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছে না। পরীকে এপাশ ওপাশ করতে দেখে শায়ের বুঝলো পরি ঘুমায়নি। বাড়িতে যাওয়ার খুশিতে নাকি স্বপ্নের ভয়ে? শায়ের বলল, ছোটবেলায় আমি যখন ভয়ঙ্কর স্বপ্ন দেখতাম তখন মায়ের হাত ধরে ঘুমাতাম, আর কোনো খারাপ স্বপ্ন দেখতাম না। আমিও কি তাই করব এখন? করতে পারেন। তাহলে আপনার হাত দিন। দেওয়াই যায়। আশেপাশে হ্যারিকেন নেই এখন। অতীত মনে পড়তেই হেসে উঠল পরি। ইস, খুব বাজেভাবে পুড়িয়ে দিয়েছিল হাতটা, আর এখন সেই হাতটাই সারা জীবনের জন্য ধরতে হচ্ছে। পরি আলতো করে শায়ের হাতটা ধরে তারপর চোখ বন্ধ করে নেয়। শায়ের মনে মনে বলে, আপনার হাসিটা খুব সুন্দর। চোখ বন্ধ থাকা অবস্থাতেই পরি বলে, শুধুই সুন্দর? ভীষণ সুন্দর আপনার হাসি। আপনার থেকেও আপনার হাসি বেশি সুন্দর। পরি এবার জবাব দিল না। সে চুপচাপ শুয়ে রইল। শায়ের একটু চুপ থেকে আবারও বলল, বাড়াবাড়ি রকমের সৌন্দর্যের চোখ ঝলসানো মায়া থাকে। ঝলসে যাবে চোখ, হৃদয় পূর্বে, তাও সে মাধুর্য থেকে চোখ ফেরানো যাবে না। যে আগুন সব জ্বালিয়ে দেয়, সে আগুনকে কতজন ভালোবাসতে পারে বলুন? পরি এবার শায়ের হাত ছেড়ে অন্য দিক ফিরে শুয়ে রইল। সে বুঝতে পারছে পাশে থাকা মানুষটির মনের কথা। প্রথম দেখাতেই যে সে পরিতে বেঁধে গেছে। সে পরির সান্নিধ্য চায়, এটাও পরি বুঝেছে। পরির অনুমতি ব্যতীত শায়ের তাকে স্পর্শ করবে না, এটাও ওর জানা। তবু কিসের এত দ্বন্দ্ব? কেন পরি শায়েরকে কিছু বলতে পারে না? শায়ের প্রতি ওর যেন অদৃশ্য টান উপস্থাপনা করেছেন সৃষ্টিকর্তা। সেজন্য পরির নিজেরও ইচ্ছে করে দুদণ্ড শায়ের সাথে বসে কথা বলতে, কিন্তু কোনো এক আড়ষ্টতা জেকে ধরে ওকে। পাখি ডাকা ভোরে ঘুম ভাঙে পরির। গায়ের কম্বল ফেলে উঠে বসে সে। শায়ের এখনো ঘুমোচ্ছে। পরি পাশ ফিরে তাকালো এবং কিছুক্ষণ ধরে সে তাকিয়েই রইল। প্রশ্ন জাগছে ওর মনে, এতক্ষণ ধরে দেখছে কেন সে মানুষটাকে? মনে ধরেছে নাকি?
পরে কোথায় যেন শুনেছে ভালোবাসলে সে যেমনই হোক না কেন তাকে দেখতে অসম্ভব ভালো লাগে, চোখ জুড়িয়ে দেখার আনন্দ থাকে। সেই রকম ভালো লাগছে পরীর। উঠতে গিয়ে পরী খেয়াল করে ওর আঁচল শাড়ির পিঠের নিচ পর্যন্ত। আস্তে করে পরী টান দিল আঁচলটা, কিন্তু পারে না। আর একটু জোরে টান দিতেই শাড়ির চোখ মেলে তাকালো। ঘুম জড়ানো কণ্ঠে বলল, কোন সমস্যা? পরক্ষণে সে নিজেই বুঝে গেল। পরীকে সাহায্য করলো সে। পরী উঠে চলে গেল। বাইরে এখন সে যেতে পারবে, তাই পরী কলপারে গিয়ে মুখ হাত ধুয়ে নিল। আসার পথে খুশিনা ফুপু এসে হাজির। তিনি বললেন, নতুন বউ তুমি উঠা পড়ছো, যাও গোসল কইরা এখন ভালা কাপড় পইরা আহো দেহি, আমার রান্দায় সাহায্য করো। মাথা নাড়ালো পরী। ঘরে গিয়ে একটা কমলা রঙের শাড়ি নিয়ে কলপারে গিয়ে গোসল করে নিল। তারপর রান্নাঘরে খুশিনার কাছে গেল। খুশিনা রুটি বানাচ্ছে, পরী একটা পিঁড়িতে বসলো। খুশিনা বটি দিয়ে পেঁয়াজ মরিচ কাটতে দিল পরীকে। এটা সে পারে, তাই সে পেঁয়াজ কাটছে। এমন সময় চামেলি এসে বলল, নতুন ভাবি কি করো? পরী তাকালো চামেলির দিকে, মুচকি হেসে বলে, কাজ করি, তুমি আমাদের সাথে নাস্তা করে যেও। আইসা, হাসলো চামেলি। খুশিনা পরীকে জিজ্ঞেস করে, কি কি রান্না পারো তুমি বউ? আমি কিছুই রান্না পারি না ফুপু। খুশিনা যেন আকাশ থেকে পড়ল, বলল, কও কি, এত বড় মাইয়া রান্না পারো না? আম্মা আমাকে রান্নাঘরে যেতে দেয় না, কাজের লোক আর আম্মাই সব করে। চামেলি অবাক হয়ে বলে, তোমাগো বাড়িতে কামের মানুষ আছে নতুন ভাবি? তোমার বাপের অনেক টাকা বুঝি? পরী আবারও হাসল। তারপর বলল, আমার আব্বা 4 গ্রামের জমিদার, আমি জমিদার কন্যা। রুটি ছ্যাঁকা বন্ধ করে দিল খুশিনা। শায়ের জমিদারের মেয়ে বিয়ে করে এনেছে শুনে বেশ অবাক তিনি। হেরোনাকে কতবার বলেছে যেন চম্পার সাথে শায়ের বিয়ে দেয়। হেরোনা অনেক কথা শুনিয়েছিল তাকে, এখন খুশিনাও কথা শোনাবে ভেবেই তিনি মনে মনে খুশি হলেন। বললেন, রান্দা শিখবো আমার থেক্কা? এখন বিয়া হইছে, আর কদিন পর পোলাপাইন হইব, নিজের সংসার নিজেরই তো দেখতে হইব। ভেবাচাকা খেয়ে গেল পরী। এখনই বাচ্চার কথা বলছে এই মহিলা, না জানি পরে আর কি কি বলবে কে জানে। ঘরে পাটি বিছিয়ে খেতে বসেছে শায়ের আর চামেলি। পরী খাবার বেড়ে দিচ্ছে। খুশিনার কথাতেই সে খাবার বেড়ে দিচ্ছে। এই প্রথম সে খাবার বাড়ছে একজন স্ত্রী হিসেবে। চামেলি আর শায়ের খেতে বসেছে। সে পরীকে বলে, আপনি খাবেন না? আমি পরে খাবো পুপুর সাথে, আপনারা খেয়ে নিন। শায়ের খাচ্ছে। চামেলি বলল, ভাই তোমরা আজ নতুন ভাবি গো বাড়িতে যাবা? শায়ের খেতে খেতে জবাব দিল, কিন্তু তোকে নিতে পারবো না। মুখটা কালো করে ফেলে চামেলি। সে তো যাবে বলেই কথাটা বলল, কিন্তু শায়ের আগেই বুঝে গেছে। পরী বলে, যাক না ও আমাদের সাথে। ও গেলে আপনাকে কথায় কথায় লজ্জিত হতে হবে। আগে ভালো করে কথা শিখুক, তারপর না হয় নিব। চামেলি কাদো কাদো গলায় বলে, কে কইছে আমি কথা কইতে পারি না? এই তো কথা বলতাছি, আমি খালি সুন্দর করে কথা কইতে পারি না। তাতে কি হইছে? আমার কি নেওয়া যায় না? সবাই কি সব পারে? নতুন ভাবিও তো রান্দা পারে না, তাইলে হ্যারো নিবা কেন? চামেলির বোকা বোকা কথায় জবাব দিল না শায়ের। এই মেয়েটা এরকমই, কথা না বুঝে বলে ফেলে। পরী বলে, ঠিক আছে, তোমাকে আরেকদিন না হয় নিয়ে যাব। নতুন ভাবি তুমি ভাইরে কও না, কিছু না পারলে কি বিয়াও হয় না? তুমি তো রান্না পারো না, তোমারও তো বিয়া হইছে। ফুপু তো কইল আর কয়দিন পর তোমাকে পোলাপান হইব, তাইলে তো আমারও। কথা শেষ করতে পারল না চামেলি। টায়ারের কাশির শব্দে সে থেমে গেল। পরিস্তব্ধ হয়ে বসে আছে। শায়েরকে পানি দিতেও সে ভুলে গেছে। চামেলির কথায় শায়ের পরী দুজনেই হতভম্ব। চামেলি বলে, নতুন ভাবি পানি দাও ভাইরে।
পরি তাড়াতাড়ি পানি দিল সায়েরকে। পানি খেয়ে সায়ের রাগী দৃষ্টিতে তাকালো চামেলির দিকে, বলল, এত কথা তোকে কে বলতে বলেছে? একটু চুপ থাকতে পারিস না তুই? খাওয়া শেষ না করেই সায়ের চলে গেল। পরির দিকে তাকানোর সাহস আর হলো না ওর। বোরখা পরে তৈরি পরি, বাড়ি যাওয়ার আনন্দ ওর, তাই তাড়াতাড়ি তৈরি হয়েছে। চামেলিকে ফেলে যাওয়া সম্ভব হলো না। পেয়ে কেঁদে অস্থির। হেরোনা মানা করলো না মেয়েকে, কেননা চামেলির কাছ থেকে শুনতে পাবে সায়েরের শ্বশুর বাড়ি কেমন। গাড়ি ভাড়া করেছে সায়ের, তাতে করে 3 জন রওনা হলো। নূরনগর পৌঁছাতে দুপুর হয়ে গেল। নিজ বাড়িতে এসে ছুট লাগালো পরি। সবার আগে গেল মালার কাছে। মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে মায়ের গলা জড়িয়ে ধরে বলে, কেমন আছো আম্মা? ভালো, তুই কেমন আছোস? আপনাদের ছাড়া আমি ভালো নাই আম্মা, অনেক মনে পড়ে সবাইকে। মালা পরীর গালে হাত রেখে বলে, সবকিছু যেদিন আপন কইরা নিবি সেদিন দেখবি ওই বাড়ি তোর সব। জুম্মান দৌড়ে এলো পরীর কাছে। পরীকে দেখে সে খুব খুশি। পরী জুম্মানকে নিয়ে গেল রূপালীর কাছে। বাবুকে কোলে নিয়ে কিছুক্ষণ গল্প করলো। ওখানে বসেই হাসিতে মেতে উঠল। কুসুম দৌড়ে এসে বলে, পরী আপা, আপনি এইখানে? বড় আম্মা আপনারে ডাকতেছে। মায়ের কাছে যেতেই এক গাদা বকুনি খেতে হলো পরীকে। সায়েরকে কেন এখনো বৈঠকে একা ফেলে এসেছে সেজন্য। কোনো জ্ঞান বুদ্ধি কি ওর নেই নাকি? যথেষ্ট বড় হয়েছে সে, তবু এমন ভুল করে কিভাবে? পরী মাথা নিচু করে সব শুনল। মালা নিজের কথা শেষ করে পরীকে নিজের ঘরে পাঠালেন। মন খারাপ করেই ঘরে গেল পরী। সায়েরকে খেয়াল করল না। পরীকে এভাবে আসতে দেখে সায়ের বুঝল না যে কি হয়েছে। সে জিজ্ঞাসা করে, বাড়িতে আসলেন মন ভালো করার জন্য, আর এসে মন খারাপ করে বসে রইলেন কেন? আমার মন ভালো করানোর কেউ নেই, তাহলে মন ভালো হবে কিভাবে? আপনি বুঝলেন কিভাবে যে কেউ নেই? আমি সব বুঝি, আমি কি ছোট নাকি? ওহ, আপনি তো যথেষ্ট বড়, বিয়েও হয়ে গেছে, কিন্তু জুম্মান তখনই এসে বলে ওদের খেতে ডাকছে মালা। তাই আর কথা হলো না ওদের, নিচে নেমে গেল। খাওয়া শেষে মালা সায়েরকে ডাকলেন। তিনি বললেন, আমি জানি না বাবা তুমি কেমন, যতটুকু দেখছি জানছি খারাপ জানি নাই। পরি আমার সবচাইতে আদরের মাইয়া। ওরে এতদিন অনেক কষ্টে আগলাইয়া রাখছি, এখনো তোমার কাছে থাকবো। তুমি আমার মাইয়া ডারে আগলাইয়া রাখো। পরি এখনো জানে না বাইরের দুনিয়া কেমন, কোনোদিন বাইরে যায় নাই তো। ওরে তুমি সব বুঝাইবা, আমার মাইয়া ডারে ভালো রাখো। বলতে বলতে মালা চোখ মুছলেন। আর মালাকে আশ্বস্ত করে বলল, আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে আমার দায়িত্ব। এখানে থাকাকালীন আমি যেমন আমার সব দায়িত্ব নিখুঁতভাবে পালন করেছি, তেমন আপনার মেয়ের সব দায়িত্বও পালন করব। আপনি চিন্তা করবেন না। সায়েরের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল মায়া। পরি বড়ই দুরন্ত, কখন কি করে বসে বোঝা অসম্ভব। রাগটাও একটু বেশি। সায়ের পরীকে সামলাতে পারবে কি না এই চিন্তা মালার বেশি। কিন্তু সায়েরের সাথে কথা বলে সে বুঝতে পারল সায়ের ঠিকই পরীকে মানিয়ে নিতে পারবে। মালা চলে গেল। সায়ের সামনে পা বাড়াতেই দেখল পরি দাঁড়িয়ে আছে, মুখটা এখনো গম্ভীর করে আছে। সায়ের কিছু জিজ্ঞাসা করার আগেই পরি বলে উঠল, আমি সত্যিই কি শুধু আপনার দায়িত্ব? আপনি আপনার কাজ কি আর আমাকে একই নজরে দেখেন? না, আসলে আপনাকে আর কষ্ট করে কিছু বলতে হবে না। চলে গেল পরি। খুব রাগ হচ্ছে সায়েরের উপর। পরীকে দায়িত্ব মনে করে সে? বিয়েটা কি ছেলেখানা নাকি? পরীর কাছে তাই মনে হচ্ছে প্রথমে নওশাদ, তারপর শেখর, শেষমেশ সায়েরের সাথে বিয়ে হলো। এটাকে তো খেলাই মনে হয়। সে ঠিক করলো সায়েরের সাথে কথাই বলবে না। সায়ের বুঝলো পরি অভিমান করেছে। এখনই এত অভিমান, পরে আর কি হবে কে জানে। কিন্তু সে আর পরীর মান ভাঙাতে যেতে পারল না, কারণ আফতাব তাকে ডেকেছে। সন্ধ্যের পর ঘরে ফিরল সায়ের, কিন্তু পরি নেই। দীর্ঘশ্বাস ফেলে সায়ের ঘর ছেড়ে বেরিয়ে গেল।
ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে পরী। আকাশের দিকে তাকিয়ে বিন্দুকে খুঁজছে। বিন্দু একদিন বলেছিল যে মানুষ মারা গেলে নাকি আকাশের তারা হয়ে যায়, তাই পরী এসেছে বিন্দুর সাথে কথা বলতে। তুই থাকলে খুব ভালো হতো বিন্দু। আজ তুই নেই বিন্দু, কিন্তু তোর মাঝি তোকে এখনো ভালোবাসে। সোনা আপা তার ভালোবাসা পেয়েছে, রূপা আপা পায়নি, কিন্তু সিরাজ ভাইয়ের ভালোবাসা সত্যি। আর আমাকে দেখ, একজনের দায়িত্ব আমি। ওই সুখান পাগলটাও ভালোবাসা বোঝে। কত গভীর ওর ভালোবাসা। আমার কপাল খারাপ বিন্দু। জ্বলন্ত তারাগুলোর দিকে তাকিয়ে হাসল পরী। বিন্দুকে খুব মনে পড়ছে, কিন্তু ওই বিন্দু এখন ধরাছোঁয়ার বাইরে। চাদর ছাড়া ছাদে কেন এসেছেন আপনি? ঠান্ডা লাগছে না? শায়রের গলার আওয়াজ চিনল পরী, তাই পিছনে ফিরে তাকালো না। পরী ওভাবেই বলল, এই দায়িত্বটা আপনার নিতে হবে না। পরীর অভিমান যে গাঢ় হয়েছে তা বেশ বুঝতে পারছে শায়ের। যে পরীর পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, স্ত্রীকে সুখে রাখার দায়িত্ব তো স্বামীর নিতেই হয়। শুধুই সুখ নয়, ভালোবাসার দায়িত্বও কিন্তু নিতে হয়। আপনি কোন দায়িত্বের কথা বলছেন বুঝলাম না। পরীর জবাব না পেশার বলতে শুরু করলো, আমি আপনাকে প্রথম কবে দেখেছি জানেন? হয়তো জানেন বিয়ের দিন। না, আমি আপনাকে প্রথম দেখেছি সম্পানের নৌকোতে। বাইরে দাঁড়িয়ে ভিজছি, আর আপনি ভেতরে যাওয়ার অনুমতি দিলেন। আমিও ভেতরে গেলাম। আপনি তখন ঘোমটা টেনে বসেছিলেন, নেকাব পরেননি। আপনার খেয়াল ছিল না যে আপনার মুখ বরাবর আয়না গাঁথা ছিল নৌকার ছইয়ের সাথে। সেখানে স্পষ্ট আপনার মুখটা আমি দেখেছিলাম। আপনি এমন একজন নারী যাকে ফেরানোর সাধ্য কারো নেই। আপনাকে দেখে যদি কোনো পুরুষ প্রেমে না পড়ে, তাহলে সে সবচেয়ে বড় পাপী। আমি সেই পাপ কি করে করি? কিন্তু আমার কাছে আপনি সম্পূর্ণ নিষিদ্ধ। আর নিষিদ্ধ জিনিসের প্রতি আমরা একটু বেশি আকৃষ্ট হই। তবু আপনার থেকে দূরে থাকতে চেয়েছি সব সময়। আপনার আমার মাঝে আকাশ পাতাল তফাত। কোথায় রাজকন্যা, আর কোথায় রাজার বাগানের সামান্য মালি। এই দ্বন্দ্ব আপনার থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু নিয়তি দেখুন, আমি কখনোই এটা ভাবিনি যে আমার ভাগ্যে আপনিই আছেন। আকাশের থেকে দৃষ্টি সরিয়ে শায়েরের দিকে তাকালো পরী, কিন্তু শায়ের তখনও আকাশের দিকেই তাকিয়ে আছে। পরীর জবাব না পেয়ে শায়ের আবারও বলল, আমি আপনার বড় বোনকে দেখিনি, আর তার ভালোবাসার মানুষকেও দেখিনি। সুখান পাগল আর তার বউয়ের ভালোবাসাও দেখিনি। আর রইল সিরাজ ভাইয়ের কথা, সে চলে যাওয়ার পরে কিন্তু আপনাদের বাড়িতে আমি প্রথম আসি। মূলত সিরাজ ভাইয়ের জায়গাটা আমাকে দেওয়া হয়েছে। ওদের ভালোবাসা আমি বুঝবো কিভাবে? তবে সম্পান আর বিন্দুর ভালোবাসার সাক্ষী আমি নিজেও। আকাশের দিক থেকে মুখ ফিরিয়ে পরীর দিকে তাকালো শায়ের। পৃথিবীতে কেউ কারো মতো করে ভালোবাসতে পারে না। তাহলে সব ভালোবাসার পরিণতিও যে একই হতো। নিজ স্থান থেকে নিজের প্রিয় মানুষকে ভালোবাসতে হয়। সে ভালোবাসার মাধুর্য থাকে অন্য রকম। এখন আপনিই বলুন, ওদের মতো ভালোবাসা চাই, নাকি আপনার স্বামীর ব্যক্তিগত ভালোবাসা চাই? কোনটা? দ্বিধায় পড়ে গেল পরী। কি উত্তর দেবে বুঝতে পারল না। চেয়েও পরী কঠোর হতে পারছে না। যেই মেয়েটা অধিকতর সাহসী, রন্ধ্রে রন্ধ্রে তার মিশে আছে রাগ, আজ সেই মেয়েটির রাগ উধাও, সাহসও হারিয়ে গেছে যেন। ভালোবাসা মানুষের দুর্বলতা। ভালোবাসলে মানুষ কোনো না কোনো কারণে ভয় পাবেই। সেই ভয়টা পরীর হচ্ছে। কিন্তু কিসের ভয়? হারিয়ে ফেলার, নাকি অন্য কিছু? বুঝে উঠতে পারে না পরী। সে নির্দ্বিধায় শায়েরের দিকেই তাকিয়ে আছে। চোখের ভাষা এই মুহূর্তে পরী পড়তে অক্ষম, তাই বেশিক্ষণ দাঁড়াতে চাইল না সে। ঘুরে হাঁটা ধরতেই
শাড়ির আঁচলে সজোরে টান পড়তেই সে দাঁড়িয়ে পড়ল। পেছন ফিরে তাকাতেই শায়ের বলল, আমার প্রশ্নের উত্তর দেবেন না? পরি এবার ঘুরে দাঁড়ালো। শায়ের দিকে এগোতে এগোতে বলল, আপনার প্রশ্নের উত্তর আমার জানা নেই। ভালোবাসা বলতে আমি ওদের কাহিনীগুলোই বুঝি, এর বেশি কিছু আমার জানা নেই। পড়ালেখা শেখানোর শিক্ষক থাকলেও ভালোবাসা শেখানোর কিন্তু শিক্ষক নেই। ভালোবাসার শিক্ষক থাকে না, দুজনের মধ্যে তৈরি করতে হয়, তাহলেই ভালোবাসার মানে বুঝবেন। পরি শায়েরের আরেকটু কাছে আসলো। অন্ধকারের আবছা আলোতেই চোখে চোখ রাখলো শায়েরের। বলল, তাই? তাহলে দুজনের মধ্যে ভালোবাসা তৈরি কিভাবে করা যায় বলুন তো? শায়ের এবার থামলো। এবার একটু বেশিই বলছে সে, ঠান্ডাও লাগছে, সে নিজেও চাদর আনেননি। তাই সে বলল, আজকে প্রয়োজনের তুলনায় বেশি শিখে ফেলেছেন, বাকিটা অন্য একদিন শেখাবো। শায়ের চলে আসতে গিয়ে থেমে গেল, পিছনে ফিরে বলল, হাত ধরার অনুমতি দেবেন নাকি আঁচল ধরে টেনে নিয়ে যাব? মৃদু হাসে পরি। কোলে তুলে নিয়ে গেলে মন্দ হয় না। কাল বিলম্ব না করে চোখের পলকেই সে পরীকে কোলে তুলে নিল। পরি ভেবেছিল শায়ের তাকে কোলে নেবে না, কিন্তু সে পরীকে বিস্মিত করে দিয়েছে। পরি আজ শাড়ি পাল্টে নিজের ঘাগরা পরেছে। শাড়ি পরার তেমন অভ্যেস নেই তার, তাই আপাতত বাড়িতে এটাই পড়ুক। শীত নিয়ন্ত্রণ করা খুবই মুশকিল হয়ে আসছে, বিধায় পরি শুয়ে পড়ল। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দে চোখটা বন্ধ করে ফেলে, যাতে শায়ের বুঝতে পারে পরি ঘুমিয়ে গেছে। কিন্তু চতুর পরি জানে না যে তার স্বামী তার থেকেও কম নয়। সব বুঝেও না বোঝার ভান করে শায়ের শুয়ে পড়ল। বেলি ফুলের সুবাসে চোখ মেলে তাকালো পরি। একটু আগেও তো ফুলের ঘ্রাণ পায়নি সে, এখন কোথা থেকে আসলো? উপাস ফিরতেই দেখলো শায়ের ফুলগুলো নেড়েচেড়ে দেখছে। নিজের অজান্তেই পরি ধরা দিয়ে বলে, ফুল কোথা থেকে আনলেন? আপনি ঘুমাননি? একটু আগেই তো দেখলাম ঘুমোচ্ছেন। ওই চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছিলাম, দেখে ফুলগুলো। পরি হাত বাড়াতেই শায়ের হাতটা সরিয়ে নিয়ে বলে, দেওয়া যাবে না। পরি এক প্রকার ছিনিয়ে নিয়ে বলে, মালি সাহেব, আমার রাজ্যে থাকতে হলে আমার কথা মেনে চলতে হবে। আপনার একটাই কাজ, আমার বাগানে ফুল ফোটানো। কাজ ঠিকমতো করতে পারলেই পুরস্কার পাবেন। তাই নাকি? তা পুরস্কারটা কি? সময় হলেই জানতে পারবেন মালি সাহেব। যথা আজ্ঞা রাজকুমারী। পরি হাসল। শায়ের তাকিয়ে রইল পরির দিকে। কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে পরি বলে, ওভাবে দেখছেন কেন? আপনার সাহস তো কম নয়। এর শাস্তি কি হতে পারে জানেন? প্রশ্নের জবাবে শায়ের হাত বাড়ালো পরির দিকে। গাল গলিয়ে ঘাড়ে হাত দিয়ে কাছে টেনে আনে পরিকে। গভীরভাবে প্রেয়সীর কপালে ওষ্ঠ ছুঁয়ে বলে দেয়, শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড হলেও আমি মাথা পেতে নেব পরিজান। ঈষৎ কেঁপে উঠল পরির সর্বাঙ্গ। কর্ণকুহরে পরিজান শব্দটি বারবার বাজতে লাগল। এই ডাকেও যেন মাদকতা আছে, আফিমের মতো নেশালো। আফিমের নেশা কেটে গেলেও এর নেশা যেন কাটবার নয়। নিজের অর্ধাঙ্গিনীকে এইভাবে চেয়ে থাকতে দেখে শায়ের হেসে বলে, অনেক বড় অন্যায় করে ফেলেছি, এবার কি শাস্তি দিবেন বলুন? আগের ন্যায় পরীকে তাকিয়ে থাকতে দেখে সে বলে, শাস্তিটা কি দেবেন ভাবতে থাকুন, আমি ঘুমাই। উষার আলো ফুটতেই চারিদিক ঝলমল করে ওঠে। ঘাসে পাতায় জমে থাকা শিশির বিন্দু চিকচিক করে উঠল। সূর্য রশ্মিতে মেঘপুঞ্জের রূপবত্তা যেন দ্বিগুণ বেড়ে গেল। শিশির ভেজা পথ পেরিয়ে মানুষ যাচ্ছে নিজ গন্তব্যে। শীত আস্তে আস্তে কমতে শুরু করেছে। দিনের বেলাতে তেমন শীত না লাগলেও রাতে শীত বাড়ে। চাষিরা দলে দলে শীতের ফসল ঘরে তুলছে। তাদের খুশি যেন আর ধরে না। বন্যার পর যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তা এখনো কিছুটা রয়ে গেছে। এবারের ফসলে বোধহয় তা মিটবে। সূর্যের আলোতে ঝলমল করছে জমিদার বাড়ির আঙ্গিনা। তখনই সেখানে আগমন ঘটে শেখরের। শায়েরি প্রথমে দেখে। সে কিছুটা ঘাবড়ে গেল শেখরকে দেখে।
কেননা তার হাতে মাথায় ব্যান্ডেজ করা, সারা মুখে অসংখ্য দাগ স্পষ্ট। শেখর সাহেবের সাথে কোনো কথা না বলে বৈঠকে গিয়ে হাজির হয়। আফতাব আর আখির বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। শেখরকে আসতে দেখে আফতাব প্রচণ্ড রেগে গেলেন। বললেন, তুমি এখানে কি চাই? তোমার সাহস তো কম না, এত কিছু করে আবার এখানে এসেছো। মুহূর্তেই বাড়ির সকলে জেনে গেল শেখর আসার কথা। মালা জেসমিন ছুটে গেলেন বৈঠকে। পরি, কুসুম আর জুম্মান দরজার আড়ালে কান পেতে রইল। শেখর সবার কাছে কিছু বলার অনুমতি চাইছে। আফতাব শুনতে চাইলেন, তিনি দেখতে চান ছেলেটা কি বলে। শেখর একটা বড় নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, বিয়ের দিন রওনা হওয়ার আগেই খবর পেলাম আমার ছোট বোনকে কেউ অপহরণ করেছে। কি করব বুঝতে পারছিলাম না, পুলিশকেও জানাতে পারিনি। যদিও আমার বোনের কোনো ক্ষতি করে দেয়, আমার পরিবারের সবাইকেই অপহরণকারী একটা জায়গায় যেতে বলে। কিন্তু দুর্ভাগ্যবশত গাড়ি দুর্ঘটনায় ওই দিনই সবাই আহত হই। হঠাৎই কি হয়ে গেল বুঝিনি। পরে পুলিশই আমার বোনকে উদ্ধার করে। এর পেছনে ছিল আমার বন্ধু নাইম, ওই এই জঘন্য কাজটা করেছে। আফতাব জিজ্ঞাসা করল, সে কেন এরকম করবে? তুমি মিথ্যা বলতেছো। আমি সত্যি বলছি, নাইমকে পুলিশে দেওয়া হয়েছে। নাইম নিজের মুখে সবটা স্বীকার করেছে। বিশ্বাস না হলে আপনি খোঁজ নিতে পারেন। নাইমের এরকম করার কারণ সে পরীকে পছন্দ করত। আচ্ছা দেখব, যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে কঠিন শাস্তি পাবে তুমি। শেখর মাথা নেড়ে বলে, ঠিক আছে, তাহলে কি এবার বিয়েটা হচ্ছে? সায়ের নড়ে চড়ে দাঁড়ালো। তার সামনে তার স্ত্রীকে বিয়ে করার কথা বলছে, তা মানতে পারছে না সে। আফতাব বলল, সে কথা ভুলে যাও, কারণ আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। শেখর অবাক হয়ে বলল, কি বলছেন এসব? পরীর বিয়ে হয়ে গেছে মানে? কার সাথে? আপনি আমাকে কথা দিয়েছেন পরীকে আমার হাতে তুলে দেবেন। শোনো, তোমার জন্য আমি আমার সম্মান হারাতে বসেছিলাম। অনেক কষ্ট করে সব ঠিক করেছি। এখন বিয়ে হয়ে গেছে, তুমি যেতে পারো। এবার শেখর রেগে আগুন। সে আফতাবের সাথেই দু এক কথায় ঝগড়া বাঁধিয়ে ফেলল। সায়রার ওখানে থাকলো না, অন্দরে চলে গেল। শেখরের কথাগুলো বিষের মতো লাগছে। সায়রকে ঘরে যেতে দেখে পরিও পিছু পিছু ঘরে গেল। সায়রকে চিন্তিত দেখে বলল, আপনি শুধু শুধু চিন্তিত হচ্ছেন কেন? আমি কোনো কারণে চিন্তিত নই। তাহলে এভাবে চলে এলেন যে? ওই ছেলে বারবার আপনাকে বিয়ে করবে বলছে। তাছাড়া ওর সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল। আমার ওকে ভালো লাগছে না। মৃদু হাসলো পরি। সায়ের জ্বলছে, এতে খুশি লাগছে পরির। ওকে হাসতে দেখে সায়ের রুষ্ট চিত্তে বলে, আপনি হাসছেন? পরি সায়ের কাছে এসে দাঁড়িয়ে বলে, তো কি হয়েছে? আমার তো আর বিয়ে হচ্ছে না তার সাথে। আমি ওর মুখে আপনার নাম সহ্য করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনার শুনতে হবে না, আমিই যাই, গিয়ে শুনে আসি। পরির হাত টেনে ধরে সায়ের। টানের ফলে পরি সায়ের একদম কাছে চলে আসে। দেখে মনে হচ্ছে তার স্বামী মনক্ষুণ্ণ হচ্ছে। ওই ছেলেটা যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানেই থাকবেন। মালি সাহেব, আপনার বউকে কেউ নিয়ে যেতে পারবে না, আপনার কাছ থেকে তো নয়। পরীকে পালঙ্কে বসিয়ে সায়ের নিজেও ওর পাশে বসলো। পরে জিজ্ঞেস করলো, আচ্ছা ওই ছেলেটা এমন কেন করলো? বন্ধু হয়ে বন্ধুর এত বড় ক্ষতি করতে পারলো? যদি মরে যেত ছেলেটা? আপনাকে পছন্দ করে ছেলেটা আসামিদের খাতায় নাম লিখিয়েছে, সেখানে তার ডাক্তার হওয়ার কথা ছিল। সত্যিকারের ভালোবাসা কখনোই মানুষকে খারাপ পথে নিয়ে যায় না, বরং একটা খারাপ মানুষকে ভালো পথে নিয়ে আসে। পরি সায়ের হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। মুহূর্তটা বেশ লাগছে পরির। অনেকগুলো হাত পেরিয়ে পরি এক বিশ্বাসী হাত পেয়েছে। হোক তাদের নিম্নবিত্ত ছেলে, কিন্তু তার ভালোবাসায় তো কোনো খাদ নেই। ভালোবাসাটা সত্যি হলে নুন পান্তা খেয়েও সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। সায়ের সাথেই অনায়াসে সারা জীবন কাটিয়ে দিতে পারবে। কোনো নিকষ কালো মেঘের ছায়া যেন কখনোই না আসে। কিন্তু নাইম নামের ছেলেটা একটু বেশিই করছে বলে মনে হলো পরির।
ভালোবাসা তো কোনো প্রতিযোগিতা নয় যে জোর করে হলেও তাকে পেতে হবে। তাহলে কেন ছেলেটা এমন করে বসলো? এখন এর জন্য কতদিন জেলে থাকতে হবে কে জানে।